নমস্কার, এখনকার প্রাইম টাইমে আমি আপনাদের সাথে রয়েছি অমৃতার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। সোমবার সকাল থেকে ট্রিপলেল্যান্ডের দাবিতে আইপিএফটির এনসি গোষ্ঠীর ডাকা সড়ক ও রেল অবরোধ মঙ্গলবার অবধি চলেছে। আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা সাংবাদিকদের জানান, প্রশাসন যদিও উদ্যোগ গ্রহণ করে তাহলে 1-2 দিনের মধ্যে অবরোধ উঠতে পারে। সোমবার সকাল 6টা থেকে আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালের জাতীয় সড়ক ও রেল অবরোধ মঙ্গলবার দ্বিতীয় দিনে জারি রয়েছে। সোমবার সকাল থেকে আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও দুপুরের পর সাংবাদিক সহ পুলিশ প্রশাসন ও অ্যাম্বুলেন্সকে ধারে কাছেও ঘেঁষতে দেননি আন্দোলনকারীরা। তবে মঙ্গলবার সকাল থেকে সাংবাদিকদের প্রবেশের ব্যবস্থা করে দেন আইপিএফটির রাজ্য সভাপতি এনসি দেববর্মা। এনসি দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো আলোচনার আশ্বাস দেওয়া হয়নি। ট্রিপলেল্যান্ডের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি। এনসি দেববর্মা আরও জানান, অ্যাম্বুলেন্স, দুধের গাড়ি, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের গাড়ি যেতে দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আন্দোলন নিয়ে দফায় দফায় বৈঠক চলছে বলেও তিনি জানান। প্রশাসন উদ্যোগ গ্রহণ করলেই 1-2 দিনের মধ্যে অবরোধ উঠে যেতে পারে। আমাদের এই আন্দোলন কর্মসূচি অনেক আগেই ঘোষণা করেছি। 2-3 মাস আগেই আমরা ঘোষণা করেছিলাম। কাজেই এটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তাদের কাছে আমরা ইন অ্যাডভান্স টাইমলি আমরা নোটিশগুলো পাঠিয়ে দিয়েছি। কাজেই এই অনুসারেই আমরা গত নোটিশ পাঠাইছি। সেই নোটিশ পাঠানো থেকে শুরু করে এখন পর্যন্ত রাজ্য সরকারের কাছ থেকে আমরা কোনো চিঠি এখনো পাই নাই। তোমাদের এই বনটা এটা আইনি বেআইনি বা যে কোনো রকম মন্তব্য এটা আমরা পাই নাই। শুধুমাত্র ত্রিপুরা সরকার দুইটা প্রেস রিলিজ ইস্যু করছে, কয়েকদিন পর পরে 2টা প্রেস রিলিজ ইস্যু করিয়া কইছে যে বনটা এটা শান্তি সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে এটা খুব একটা আনবে। তেলিয়ামুড়ার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সমস্ত দেশে 1 জুলাইয়ের রাত 12টার পর থেকে জিএসটি কর লাগু হলেও আসামের চুড়াইবাড়ি গেটে তাহা মানতে নারাজ বিক্রয় কর দপ্তরের কর্তাবাবুরা। বিভিন্ন অজুহাত দেখিয়ে বহির্রাজ্য থেকে আসা লরিগুলোকে আটকে রেখে তোল্লা আদায় করা হচ্ছে, এমনটাই অভিযোগ লরি চালকদের। গত 1 জুলাই থেকে এক দেশ এক কর অর্থাৎ জিএসটি কর লাগু হয়েছিল। দূরপাল্লার পণ্যবাহী লরি চালকরা এবং ব্যবসায়ীরা ভেবেছিলেন যে এখন থেকে রাজ্যে প্রবেশদ্বার আসাম চুড়াইবাড়ি সেলস ট্যাক্স গেটে এসে আর কোনো সমস্যা ভোগ করতে হবে না, কিন্তু বর্তমানে পরিলক্ষিত হচ্ছে তার উল্টো চিত্র। আমাদের নিউজ বাংলার প্রতিনিধি ছুটে গিয়েছিল আসাম সেলস ট্যাক্স গেটে এবং পণ্যবাহী কয়েকজন যান চালকদের কাছে জানতে চেয়েছিলেন জিএসটি চালু হবার পর থেকে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। চালকরা জানালেন, জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সমস্ত দেশে লাগু হলেও আসামের চুড়াইবাড়ি গেটে তাহা চালু হয়নি সম্পূর্ণভাবে। লরি চালকরা বৈধ জিএসটি লাগোয়া কাগজপত্র নিয়ে আসলেও তাদের 2-3 দিন দাঁড় করিয়ে রাখা হচ্ছে। বিক্রয় কর দপ্তরের কর্তারা নাকি বলেন, পূর্বের মতোই টিপি বানিয়ে পণ্যবাহী লরি পাস করাতে হবে। স্যার আমরা কি লাভবান, জিএসটি কাগজপত্র ওকে আছে, তারপরও গাড়ি পাস হইতো না। জিএসটি আইজিএসটি সব কাটাই না আছে, তারপরও গাড়ি পাস হতো না। 4 দিন। কদিন থেকে তারা এসেছে? 4 দিন। কি লাগে এরা কি কইছে? তারা ওই আগের ফর্মুলাতেই যাইতাম, ওই টিপি বানায়া। হ্যাঁ, এখন জিএসটি কাগজপত্র আছে আপনার কাছে? আপ টু ডেট আছে জিএসটি কাগজ। দেখান দেখি জিএসটি কাগজ উঠায়। উঠান, এমনি উঠান। আমরা আগের থেকে আগের যে সিস্টেম আছে ওই সিস্টেমে যাইতে এবার জিএসটির কাগজ দেওয়া হবে না বলছে। হ্যাঁ, কি কইছে তারা? তারা কইছে যে আবার আগের যে সার্কুলার আছে টিপি বানায়া যাইতে হবে। জিএসটির এখানে কোনো ভ্যালু নাই? জিএসটি দিয়ে তারা এখানে চালু হয়েছে না, তারা এখানে কি তা আইছে না কাগজ। কোন জায়গায় এটা? আসাম গেট। কয়দিন ধরে আছেন? 4 দিন আজকে। তাহলে কি বিক্রয় কর দপ্তরের কর্তাবাবুরা নিজেদের মর্জি মতো কাজ করে বাড়তি উপার্জনের লক্ষ্যেই লরি চালকদের আটকে রাখেন? এমনটাই অভিযোগ করলেন লরি চালকরা। बंगाल से आया था। क्या माल लेके आया? क्या लेके आया? सिलेंडर है। कहाँ जाना है? अगरतला। यहाँ गेट में कितना पैसा दिया आंटी? 700 रुपये लगा। कितना लगा? 700। क्यों लगा? अभी तो जीएसटी चालू हुआ है, पैसा तो देने का कोई बात नहीं था, क्यों दिया? बोल रहा है कि 44 दिन का परमिट मिला है। हाँ,
तो पुलिस ने नहीं आया और सेल टैक्स ने ये काउंटर वाला लिया कट से जीएसटी का जीएसटी का नहीं है ये पेपर रहते हुए पैसा लिया है आपसे, कितना दिया? 700 रुपये। तो बदरपुर থেকে লুট নিয়ে আইছি পাথর তো জিএসটি কে ট্যাক্স বাড়ছেনি কে ট্যাক্স দেওয়ার লাগে তার লাগে গাড়ি অপেক্ষা সকাল থেকে। কত টাকা খরচা হয় এখানে আসামিতে? এখানে তো আমরা এমনিতে 300 টাকার মতন লাগে। আমাদের এখানে টাকা লওয়া বন্ধ তো সবখানে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ কোন জায়গা থেকে এসেছে? টিগর কালো বন্ধ, গুয়াহাটি থেকে আইয়ার উকিয়াঙ্গ বন্ধ, সবখানে বন্ধ, মেঘালয় সেখানে সব বন্ধ। আসামে লাস্ট এই গেইটে পয়সা পায়, এটা চুড়াইবাড়ি গেট। এইভাবেই বহির্রাজ্য থেকে আসা গাড়িগুলি থেকে টাকা আদায় করেছেন আসামের চুড়াইবাড়ি গেটে থাকা কিছু অসাধু কর্মচারীরা। লরি চালকরা জানান জিএসটি চালু হওয়াতে তাদের কোনো উপকারী হয়নি। কোনো লরি আটকে রাখা হয়েছে টিপি অর্থাৎ ট্রানজিট পাসের অজুহাত দেখিয়ে, আবার কিছু পণ্যবাহী লরি চালক থেকে নগদ নারায়ণ 500 থেকে 700 টাকা আদায় করে ছাড়পত্র দেওয়া হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ যান চালকরা। आसाम गेट पे असम गेट पे कितना लिया? 750 रुपये लिया, 750 रुपये मतलब टिपे का। क्यों? अभी तो जीएसटी चालू है, अभी तो टिपी नहीं लगता। यहाँ में क्या करें, मतलब देना पड़ता है, नहीं मानते। 12,000 दिल्ली से। क्या सामान है आप? पाइप लोड है, पाइप। पेपर तो ठीक है आपका? हाँ मेरा पेपर ओके है। तो पैसा क्यों मांगा लो? अब क्या करें सर, मतलब जहाँ आते आसाम में मतलब पैसा लगना चालू हो गया। आसाम चुराईबाड़ी में दिया 700? हाँ बक्सियाड़ में भी लगा था, मतलब यहाँ भी आसाम में, मतलब बिहार में, बंगाल में कहीं नहीं पैसा लगता। আমরা 4 দিন ধরে আজকে দাঁড়াই রয়েছি গাড়ি নিয়ে এসে। তারা জিএসটি কাগজ থাকা সত্ত্বেও আমরা গাড়ি পাস দেয় না, টিপি মানে আগের সিস্টেমে যেতে দিব। তখন আমরা কি করতাম কোন? জিএসটি চালু আমরা কোনো উপকার হইছে না। কোন গেটে কইছে এটা? আসাম গেট। এক দেশ এক কর চালু হলেও সরকারি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গুন্ডারাজ কায়েম করে রেখেছেন দপ্তরের কিছু অসাধু কর্মচারীরা, অথচ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। এখন প্রশ্ন, এভাবে অবৈধ লুণ্ঠন আর কতকাল চলবে? চুড়াইবাড়ির প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। তেলিয়ামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে একটি পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। মঙ্গলবার স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। এই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। বাড়ি থেকে নিখোঁজ এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার হলো তেলিয়ামুড়া হাসপাতালের কোয়ার্টার সংলগ্ন একটি পুকুরে। তার পরিবারের ধারণা খুন করে মৃতদেহ এখানে ফেলে রাখা হয়েছে। জানা যায় গত 2রা জুলাই মাইগঙ্গার 32 বছরের শিবু সরকার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে 5 দিন পর শিবুর পরিবারের লোকজন তেলিয়ামুড়া থানায় মিসিং ডায়েরি করেন। অবশেষে মঙ্গলবার সকাল 11টা নাগাদ তেলিয়ামুড়া হাসপাতালের কোয়ার্টার সংলগ্ন একটি পুকুরে এলাকার এক বাসিন্দা শিবুর মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। শিবুর সাথে থাকা আই কার্ড ও কিছু কাগজপত্র দেখে মৃতদেহ শনাক্ত করা হয়। তার সমস্ত শরীরে পচন ধরে গেছে। শিবুর পরিবারের অভিযোগ তাকে খুন করে পুকুরে ফেলে রাখা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। খুন না আত্মহত্যা তা নিয়ে গুঞ্জন এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। 1.5 ঘন্টা আগে হইব তো আমি স্নান করব আর কি, বালতির জল ভরাম বালতির মধ্যে। এরপর আমি বালতির মধ্যে জল ভরাইতে যামু, এমন টাইমে বালতির মধ্যে দেখি আছে না বড় বড় শামুক, এই বড় বড়। তো আমি শামুকটি এটা ফালাইলো জলের ভিতরে ফালাম, তো এদিকে দরজাটা খুলি না, তো আমি কই জলের মধ্যে ফালাই দিলাম, ফালাইলে এটা উঠতে পারতো না শামুকটি। তারপরে আমি এটা ধরছি কাগজ দিয়ে, ধরে সেটা আমি যেমন ঢেল দিছি, মাছি আছে না বম করে উঠছে। তো আমি ভিতরে এত বড় মাছি, আবার চোখের মধ্যে লাগছে একটা বেল্ট মানুষের মতো লাগতেছে, কেমন জানি থাকতে করে আমি পড়ে গেছি জ্ঞানের মধ্যে, পড়ে গেছে। এরপরে একটু পরে যেমন জ্ঞান রাইছে, এরপরে উঠছে উঠে সেটা তারা ডাক দিচ্ছে, তারা আইসে না কেউ, তারা মনে হচ্ছে সাপ টাপ আইসে না। এরপরে আমি ওই দিদি তারা ডাক দিচ্ছি, দিদি তারা ডাকছে, দিদি আইসে, দিদি আইও চিনতে পারে না। তারপর ওই এখানে দাদারে আর দিদিরা ডাক দিচ্ছে, এরা দুজন গেছে গিয়ে সেরা দরজাটা খুললিয়া যখন মানে পা বাড়াইছে তখন দেখে এমন একটা মানে বডির মতো। আমি আর চাইছি না, আমার ডর লেগে গেছে। উলবাড়ি মাইগঙ্গাতে, নাম শিবু সরকার, বাবার নাম ঠাকুরচাঁদ চন্দ্র সরকার। আর বাড়ি থেকে বেরিয়েছিল তো গত এই রবিবারে, আগের রবিবারে, মানে মোটামুটি 9-10 দিন হচ্ছে। কিন্তু মিটিং ডায়েরি করা আছে, কিন্তু খুঁজে তারপর কেউ পাওয়া গেল না। লাস্ট পর্যন্ত দেখা গেলো এখানে কেউ পুলিশের মাধ্যমে খবর পেয়ে গেলাম, দেখলাম এখানে জলাশয় পরে। মিসিং ডেট কবে করছেন? 7 তারিখ করানো হচ্ছে। আর বাড়ি থেকে বেরিয়েছিল কবে? এর আগে বাড়ি থেকে বেরিয়েছিল তো আরও 4-5 দিন আগে মিসিং ডায়েরি করার। তো কী মনে করছেন?
এটা তো দেখা যায় না, মার্ডারের মতো দেখা যায়, মার্ডার করে এখানে লেগেছে। এখানে তো পাগল হলেও আসবে নাকি? তো তার কি কোন মানসিক কোনো ভারসাম্য? না না, মানসিক ভারসাম্য, নেশা টেশা করতো, নেশাটা করতো। বিজেপি নেতৃত্বের কৈলাসহর ফুলবাড়িকান্দি গ্রামে দলীয় কাজেতে বাধা দেয় সিপিএম কর্মীরা। অভিযোগ বিজেপির। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয় কৈলাসহরে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবিতে চলে বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও, পথ অবরোধ। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে বিজেপি। সোমবার রাতে কৈলাসহর ফুলবাড়িকান্দি গ্রামে বিজেপির রাজ্য সম্পাদক নীতিশ দে এবং বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা দলীয় কাজে সিপিআইএম কৈলাসহর পূর্বাঞ্চল কমিটির সম্পাদক সুরমান আলীর নেতৃত্বে ৬-৭ জন সিপিআইএম কর্মী নীতিশ দে ও অরুণ সাহাকে ঘেরাও করে বলে অভিযোগ। সাথে সাথে নীতিশ দে কৈলাসহর থানায় ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ বিজেপি নেতৃত্বদের উদ্ধার করে কৈলাসহর নিয়ে আসে। এদিন রাতেই বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে। আসামিদের গ্রেপ্তারের দাবিতে থানাও ঘেরাও করা হয় এবং থানার সামনে রাস্তা অবরোধ করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ দুদিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করবে এই আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে বিজেপি কর্মীরা। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। যখন আমি এবং অরুণ সাহা আমাদের ফুলবাড়িকান্দির কার্যকর্তাদের নিয়ে ওইখানে আমাদের দলে কিছু লোক যোগদান করবেন এই বিষয়ে আলোচনা করতে যাই, তখন সুরমান আলীর নেতৃত্বে ওইখানে কিছু লোক আমাদের উপর আক্রমণ করবার পরিকল্পনা গ্রহণ করে এবং আমাদেরকে ব্যারিকেড করে রাখে। পরবর্তী সময় আমরা কৈলাসহর থানার সাথে যোগাযোগ করার সাথে সাথেই কৈলাসহর পুলিশ প্রশাসন আমাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসে। আমাদের কার্যকর্তারাও সেই সময় সেখানে যায় এবং আমরা সেখান থেকে ফিরে আসি। পরিকল্পনা ছিল সিপিএম দলের যে আমাদের উপর আক্রমণ সংগ্রহ করবে এবং আমাদেরকে প্রাণনাশের পরিকল্পনা ছিল সিপিএমের। আপনারা দেখেছেন 2013 সালের ঠিক একই কায়দায় আমার উপর নির্বাচনের উপর আক্রমণ সংঘটিত করা হয়েছিল। আর গতকালকে তারা ঠিক একই কায়দায় আমাদের উপর আক্রমণ করতে চাইছিল। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে কৈলাসহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে থানার সামনে আমরা ধর্ণা সংগঠিত করেছি। আমরা প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে সময় চেয়েছেন 2 দিনের মধ্যে তারা আসামি অ্যারেস্ট করবেন। যদি 2 দিনের মধ্যে আসামিদের অ্যারেস্ট না করা হয়, দিকে দিকে যেভাবে আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ হচ্ছে, আমাদের হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, সেইগুলি যদি পদক্ষেপ প্রশাসন গ্রহণ না করে আমরা পরবর্তী সময় থানার সামনে আমরা ধর্ণায় বসতে বাধ্য হব। তেলিয়ামুড়ার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে, সুন্দর হে। একটা জীবনে অনেক কিছু করতে চাই আমি, এর জন্য দরকার মাথা ঠান্ডা রেখে সব কাজ করে যাওয়া। কিন্তু শুধু ব্রেন নয়, বিউটিও চাই আমি। আমার বিউটি উইথ ব্রেনের ফান্ডার অলরাউন্ডার দাওয়াই কদুর তৈল। মাথা ঠান্ডা রাখতে, চুল ঘন ও মোলায়েম রাখতে, চুলের অকাল পক্কতা রোধ করতে ব্যবহার করুন কদুর তৈল। প্রাচীন ভারতীয় ভেষজ পদ্ধতিতে তৈরি কদুর তৈল। ফিরে এলাম বিরতির পর। ভয়াবহ অগ্নিকাণ্ডে বাধারঘাট মাতৃপল্লীস্থিত গোডাউনে গভীর রাতে আগুন লাগে। দমকল বাহিনীর 7টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘড়িতে তখন আনুমানিক রাত্রি 12টা। বাধারঘাট মাতৃপল্লীস্থিত এলাকার কতিপয় লোকের নজরে পড়ে মাতৃপল্লীস্থিত গোডাউনে আগুন লেগেছে। সাথে সাথে তারা খবর দেন দমকল বাহিনীকে। এক এক করে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর 7টি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সমগ্র গোডাউনে, গ্রাস করে গোডাউনের অভ্যন্তরে থাকা একটি গাড়ি। এমনটাই জানান প্রত্যক্ষদর্শীরা। 12:40 রাত্র। এখন কি পরিস্থিতি আছে? এখন তো আগুন পড়ে গেছে, এখন আছে শুধু আমরা দোল লেগে এখন ঢুকতে পারতেছি না। কি এর থেকে লাগবে এটা? এটা এখনো কিছু বুঝতে পারলাম না। সারা ভ্যারাইটিস মাল টাল থাকে। তারপরে পিছনে আর একটা গুডাউন আছে স্যামসুং গুডাউন থেকে আগুন। স্যামসং এর প্রায় পিছনে এটা ক্ষতি
বলছি এখন আমরা তো মালিক এখনো পাইছি না, আমরা অনুমানিক আমি কেমনে মালিক কতটা দমকল আছে এখানে? হ্যাঁ, কত ইঞ্জিন আছে? কতটা দমকল আছে? দমকল কয়টা আছে? আগুনে টোটাল 7টা ইঞ্জিন আছে। 7টা ইঞ্জিন, মানে রাতে কি করতেছে? হ্যাঁ, রাত্রে চুরি করতেছে। 7টা ইঞ্জিন আছে এবং ওএনজিসি আছে, এগুলি সহকারে রাখতে আছে। এখানে একটা ফায়ার ইনসিডেন্ট ঘটেছে এই গোডাউনগুলিতে। তো এখানে আমাদের ফায়ার ইঞ্জিনগুলি কাজ করছে ফায়ার সার্ভিসে, আগুন নিয়ন্ত্রণে এসছে। তো এখানে যে গোডাউনের ভিতরের যে জিনিসগুলি ছিল সেগুলি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তো সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের তারা। এই সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারও আছে, তারা দেখছে যাতে এলাকায় কোনো ধোঁয়া বিষাক্ত ধোঁয়া না ছড়ায়, সেই জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। গভর্নমেন্টের না পাবলিকের? এটা এখানে অনেকের গোডাউন আছে, কোঅপারেটিভের আছে, পাবলিকের আছে, অনেকেরই গোডাউন আছে। মালিক কেউ আছে? ওরা আছে, এখানে আছে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যবাসীর মন বুঝতে এবার নয়া রণনীতিতে মাঠে নামলো বিজেপি। জনগণের প্রতিক্রিয়া সংগ্রহ করতে বিজেপি ফর্ম বিলি করছে বাড়ি বাড়ি। মঙ্গলবার রাজধানীর রামনগর বিধানসভা কেন্দ্রে ফর্ম বিলি করলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব সহ অন্যান্যরা। ঘরে বসে রাজনীতি নয়, বাস্তবে রাজ্যবাসী কি চাইছে, রাজ্যবাসীর চিন্তা ভাবনাকে অগ্রাধিকার দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় বিজেপি। তাই রাজ্যব্যাপী সাধারণ জনগণের প্রতিক্রিয়া সংগ্রহ অভিযানে নামলো বিজেপি। তার জন্য একটি নির্দিষ্ট ফর্মও তৈরি করা হয়েছে। রাজ্যবাসী এই ফর্মের মাধ্যমে তাদের মতামত বিজেপিকে জানাতে পারবে। মঙ্গলবার রাজধানীর রামনগর 8-এর অন্তর্গত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনগণের হাতে এই ফর্ম তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব। ওনার সাথে ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত সহ কর্মী সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বিজেপির এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানান। অভিযানটা আমাদের সারা ত্রিপুরা রাজ্য ব্যাপী সেটা চলছে। প্রত্যেকটা বুথের মধ্যে প্রত্যেকটি কার্যকর্তা, অফিস বেরার্স বিশেষ করে 15 দিন 15 ডেজ বিস্তারক যোজনা আছে, যে প্রত্যেক ব্যক্তি 15 দিন করে 3 দিন করে 5 দিন করে একসঙ্গে 15 দিন রাত্রিবাসের সঙ্গে প্রবাস করা এবং জনজাগরণ করা এবং ভারতীয় জনতা পার্টি 3 বছর পূর্তি উপলক্ষে সেই মোদি গভর্নমেন্টের অ্যাচিভমেন্টের বিষয়ে মানুষকে পেপারস দেওয়া। একটা ফিডব্যাক ফর্ম আমরা তৈরি করেছি যে সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত রাজনৈতিক পার্টিগুলোর একটা ম্যানিফেস্টো বা ভিশন ডকুমেন্টস তৈরি করে, কিন্তু সেটা অফিস বেরাররা বসে তৈরি করে না। আমরা এবার ত্রিপুরা রাজ্যেতে এটা চাইছি যে মানুষ কি চাইছে, তার জন্য একটা ফিডব্যাক ফর্ম তৈরি করেছি আমরা। আজকে দিলাম, তো 4 দিন বা 5 দিন পর সেটা কালেকশন করবো আমরা। তাতে সাধারণ মানুষ কি চাইছে ত্রিপুরাতে 4টা বা 5টা পয়েন্ট দেবে। তো 60% মানুষ কি চাইতে সেটা দিয়ে আমরা ভিশন ডকুমেন্টস তৈরি করব। তাহলে কি হবে, সাধারণ মানুষ গ্রাস লেভেলে কি চাইছে ত্রিপুরা সেটা আসবে। না হলে বিপ্লব দেব কি চাইছে, তার অফিস বেরার কি চাইছে, তাতে ত্রিপুরা মানুষের কিছু আসে যায় না। কিন্তু সাধারণ মানুষ কি চাইছে, কি পরিবর্তন চাইছে, তারা ত্রিপুরা উন্নয়নের প্রথম মাপকাঠি কি, সেটা আমরা একটা ওপিনিয়ন তার জন্য চাইছি। সেই ওপিনিয়নটা নিয়ে আমরা ভিশন ডকুমেন্টস নেব এবং সেই হিসাবে আমরা সরকার যখন আসবে আমরা সেই দিশাতে কাজ করব, যাতে জনতার বাই দ্য পিপল, মানে বাই দ্য পিপল দেখতে হবে আপনার রাজনীতির মধ্যে বা আপনার সরকারের মধ্যে, সেটা আমরা করার জন্য বেরিয়েছি। আর আমি 3 দিন প্রবাস এই বুথের মধ্যেই করব, রাত্রিবাস। কালকে রাত্রে আমি এখানে কার্যকর্তার বাড়িতে রয়েছি, আজকেও থাকবো কন্টিনিউ। আমি 3 দিন এই রামনগর 8 নম্বর বুথের মধ্যে থাকবো। প্রত্যেকটি বাড়িতে যতগুলো 270টা বাড়ি আছে এখানে, প্রত্যেকের পরিবারের কাছে যাব এবং সবাইকে আমরা সেই বিষয়ে অবগত করাবো এবং আমাদের 7th পে কমিশন কেন চাইছি সেটারও একটা আমরা প্রোফর্মা দিচ্ছি, লোকেদেরকে একটা লিফলেট দিচ্ছি যে 7th পে কমিশন আমরা কেন চাইছি এবং সরকারি কর্মচারী এবং পেনশনার যারা আছেন তাদের কাছ থেকে আমরা সিগনেচার সংগ্রহ করছি। সেগুলো আমাদের টার্গেট 2 থেকে 2.5 লাখের কাছাকাছি সিগনেচার আমরা ক্যাম্পেনিং করব এবং আমরা যখন সরকার আসবে 7th পে কমিশন লাগু করব। আর এই সরকারি কর্মচারী বা পেনশনাররা এরা কি চাইছে, তো আমি যেটা বুঝেছি, আমি এই পর্যন্ত যতগুলো বাড়িতে গেছি ম্যাক্সিমাম এখানে পেনশনার বা সরকারি এমপ্লয়ি আছে, তো 100% সহমত পোষণ করেছেন এবং 100% লোকই তাতে আমাদেরকে সিগনেচার করেছেন। তাতে বোঝা যায় যে ত্রিপুরার প্রত্যেকটি মানুষ নিগৃহীত এবং যারা সরকারি কর্মচারী আছেন, সেগুলো যে কোনো ইউনিয়নের, সিপিএমের হতে পারে, কংগ্রেসের ইউনিয়ন হতে পারে, কিন্তু বাস্তবে এরা 4th পে কমিশন রিভিশনের পরে আর কোনো কিছুই পায়নি।
তাতে ত্রিপুরার উন্নয়ন যে রুখে আছে তার পেছনে একটা বিরাট কারণ 3 লাখ যদি সরকারি কর্মচারী পেনশনার থাকে তাদের যদি বেতন ডাবল হয়ে যায় স্বাভাবিক কারণে সেটা মার্কেটে টাকাটা আসবে, আর যখন বাজারে টাকাটা আসবে স্বাভাবিকভাবে সবাই তার লাভবান হবে। আমরা তার জন্য 7th পে কমিশন চাইছি এবং তার ওপিনিয়ন চাইছি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পশ্চিম জেলা সিএমও কার্যালয় আশা কর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা শৈলেশ কুমার যাদব। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এদিন আশা কর্মীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। সমগ্র দেশের সাথে রাজ্য বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মঙ্গলবার পশ্চিম জেলা সিএমও অফিসে আশাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন আশাকর্মীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা শৈলেশ কুমার যাদব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর এন ডার্লং, সহ অধিকর্তা ডক্টর এস দাস সহ অন্যান্যরা। এদিনের আলোচনা সভায় অংশগ্রহণ করে এনএইচএম অধিকর্তা শৈলেশ কুমার যাদব জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করেন। টার্মিনাল মেথড জন্য পুরুষ অপারেশন করাতে পারে, মহিলা অপারেশন করাতে পারে। আমাদের রাজ্যে গত বছরে মহিলা যতজন অপারেশন করাচ্ছেন মোটামুটি 2250। পুরুষ কতজন হতে পারে আপনারা কেউ বলতে পারবে? শুধুমাত্র 42 জন সম্পূর্ণ রাজ্যে। মানে পুরুষ অপারেশন করাচ্ছে না, আপনার স্ত্রীকে বলছে তুমি গিয়ে অপারেশন कराओ। তো মহিলার উপরে এক আমি বলবো অত্যাচার তো নেই, কিন্তু দিস শোজ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। তো মহিলা এম্পাওয়ার হচ্ছে, পুরুষকে বলতে হবে তুমি कराओ। এটাও একটু ইনক্রিজ হয়েছে। 2015-16 শুধুমাত্র 27 পুরুষ এখানে করেছিলেন যে নন স্ক্যাল্পেবল ভ্যাসেক্টমি বলা যায়, নন স্ক্যাল্পেবল ভ্যাসেক্টমি, কিন্তু 16-17 42 জন করেছেন। এটা আমার মনে হয় আর আমরা ইনক্রিজ করতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম এই পর্যন্ত। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया। और घर यहाँ पर जुटे हुए हैं। ज्यादा नेतागिरी कर रहे हो।